নির্যাতন ও নিপীড়নের পরেও বাংলাদেশের রাজনীতিতে ঘুরে দাঁড়ালো জামাত। স্বৈরাচারী শেখ হাসিনা ও ফ্যাসিবাদী শাসনতন্ত্রের শাসনামলে যে দলগুলো সবচেয়ে বেশি নির্যাতিত এবং দমনপীড়নের শিকার হয়েছিল, তার মধ্যে সবচেয়ে মজলুম দল হিসেবে এগিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী দলটি। তবে কথায় আছে রাখে আল্লাহ মারে কে। বিগত 16টি বছর অপশাসনের পর গত বছরের 5ই আগস্টে ছাত্র জনতার দুর্বার ও দুঃসাহসিকতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদের শাসনতন্ত্র ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। আর সেখান থেকেই মূলত জামাতে ইসলামী দলটি জনপ্রিয়তা পেতে শুরু করে। তবে জামাতে ইসলামী দল হিসেবে যতটা না জনপ্রিয়তা অর্জন করেছে, তার মধ্যে অন্যতম অবদান যার, তিনি হচ্ছেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। জামাতের এই শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান এমন এক ব্যক্তি, এমন এক নেতা যার সুস্পষ্ট কথাবার্তা, আচার আচরণ ও ন্যায় পরায়ণতা, এমনকি তার উদার মানবিকতা একের পর এক মানুষের মনে জায়গা করে নিয়েছে জামাতে ইসলামী দলটি। এর বিপরীতে একটু খেয়াল করলে দেখা যায় 5ই আগস্টের পর থেকে দেশে ঘটে যাওয়া নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতি, দখলদারিত্ব। তবে এই সব চাঁদাবাজি, দখলদারিত্ব একমাত্র জামাতে ইসলামী দলটি ছাড়া অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাতে হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়। তবে এখানে প্রশ্ন হতে পারে, জামাতে ইসলামী দলটি কি অন্যান্য দলের নেতা কর্মীদের বিশৃঙ্খলা, দখলদারিত্ব, চাঁদাবাজি, এমনকি কোনো কোনো দলের নেতৃত্বের হীনমন্যতা ও সাংগঠনিক দুর্বলতার সুযোগ নিয়ে জামাতে ইসলামী দলটি নিজের জায়গা শক্ত অবস্থানে নিতে সক্ষম হয়েছে? অন্যদিকে আবার দেশের জনমনে প্রশ্ন আসতেই পারে, সম্প্রতি কিছু কিছু রাজনৈতিক নেতাদের আওয়ামী ফ্যাসিবাদী ভাষায় জামাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপবাদ দেয়া, এছাড়া আলেম সমাজকে নিয়ে নানান সময়ে নানান বিতর্কিত মন্তব্য করায় কিছু কিছু দলের জনপ্রিয়তার ধস নেমেছে, যার বিপরীতে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল হিসেবে পরিচিতি লাভ করে বাংলাদেশ জামাতে ইসলামী দলটি অতি দ্রুতই দেশের জনগণের কাছে জনপ্রিয়তা ফিরে পায়। তবে এখানেই শেষ নয়। জালিম শাসকের দীর্ঘ নির্যাতন ও নিষ্পেষণের পরও দলটি মাথা তুলে দাঁড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে আগের চেয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। সম্প্রতি গণমাধ্যম এদা ডিপ্লোম্যাট নামের একটি প্রতিবেদনে উঠে আসে, জামাত এখন বাংলাদেশের রাজনীতির মাঠে ক্ষমতাধারী দলের মধ্যে একটি। এছাড়া বিভিন্ন সংবাদ সূত্র থেকে উঠে আসে, জামাতে ইসলামী দলটির সদস্যরা এখন বিভিন্ন সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের যোগ্যতা অনুযায়ী নেতৃত্বের জায়গা ফিরে পেয়েছে। এদিকে রাজনৈতিক গবেষকরা ধারণা করেছেন, জামাতের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ছিল বিএনপি। সেই বিএনপি কে পাশ কাটিয়ে জামাত এখন হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্বে দেয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে সমঝোতা করে যাচ্ছেন। জামাত ও এনসিপির এই মিত্রতা এখন বিএনপি কে অনেকটাই চাপে ফেলেছে বলে অনেকেই ধারণা করছেন। জামাত ও বিএনপির মিত্রতা নাকি শত্রুতা, সেটি আগামী নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে সেটিও এখন টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে জামাত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছে শুরু থেকেই। এছাড়া স্থানীয় পর্যায়ে দলটি ধর্মীয়, সামাজিক ও দুর্যোগ মোকাবেলায় খাদ্য, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহায়তা প্রদান করে এমন শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। এছাড়াও বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে অনলাইন প্ল্যাটফর্মে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে জামাত। এমনকি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু বিতর্কিত নেতার বিতর্কিত বক্তব্যকে মূলধারার রাজনীতিতে সামনে এনে জনপ্রিয়তা কুড়িয়েছে জামাত। অন্যদিকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এনসিপির সঙ্গে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির সমন্বয় করার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের উপস্থিতি অনেকটাই কমে গেছে। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা আগের থেকে দ্বিগুণ বাড়িয়েছে। তথাকথিত স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর জামাত রাজাকার এই বিষয়টি এখন আর সাধারণ জনগণ খায় না। এছাড়াও রাজাকার এই বিতর্কিত শব্দটি সাধারণ ভোটারদের কাছে আগের মতো প্রভাব বিস্তার করে না বলে অনেকেই মতামত জানিয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে জামাতের এই পুনরুত্থান শুধু দেশীয় রাজনীতিতে নয়, বৈশ্বিক বিশ্বেও দাপট দেখিয়ে যাচ্ছে জামাত।
বর্তমানে বাংলাদেশে জামাত সহ রক্ষণশীল শক্তিগুলোর উপর তুরস্ক আর্থিক ও কৌশলগত প্রভাব বাড়িয়ে দিয়েছে, যার ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের দাদাগিরি অনেকটাই কমে গেছে।